ট্রাম্প আসলে একটা মাইন্ড ক্যাপচার করেছে কথাটা। মানে শুনতে খারাপ লাগলেও বাস্তবতাটা কিন্তু তাই বলে। চায়না আমেরিকাকে টপকে গেছে, সামরিক শক্তির দিকেও এটা অনেক টপকে গেছে। দেশের অভ্যন্তরীণ অবস্থাটা আপনি চিন্তা করে দেখুন আমেরিকা, সেখানে কি অবস্থাটা আছে যে তার অ্যাপ্রুভাল রেট সর্বনিম্ন পর্যায়ে আছে এখন। প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি একটা শক্তিমত্তা বা মানে পজিশন অফ পাওয়ার থেকে না গিয়ে অনেকটা নতজানি এখন চায়নার কাছে যাচ্ছে, বেসিক্যালি এই ইরান যুদ্ধের থেকে বেরিয়ে আসার জন্য একটা সম্মানজনক পথ দিয়ে। আমেরিকা এবং চায়নার সম্পর্ক আমরা বলছিলাম যে এটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো। মানে আপনার কাছেও কি মনে হয় যে না, এমন কিছু নয়, আগুন নিয়ে খেলার তো কিছুই নেই? এখন দুই সাম্রাজ্যের রাজা, তারা নিজেদের মতো করে রাজত্ব তৈরি করে নিয়েছেন, নিজেদের মতো করে পরিচালনা করছেন। কেউ অর্থনীতির দিকে আহ, বেশি জোর দিচ্ছেন, কেউ সামরিক শক্তি বাড়িয়ে নিজের প্রভাব প্রতিপত্তির দিকে বেশি জোর দিচ্ছেন। মানে কতটা তাদের পথ চলা কি আপনি আলাদা আলাদা রাখবেন, নাকি কোথাও গিয়ে তারা সাংঘর্ষিক অবস্থানে চলে আসতে পারে? দেখুন, চায়না তো অনেকে প্রেডিক্ট করছে যে নেক্সট সুপার পাওয়ার, কিন্তু প্রেডিকশনটা ছিল যে 20-30 বছর, কিন্তু এই ইরান যুদ্ধের কারণে আমার মনে হয় সেই প্রেডিকশনটা আর একটু আগে এসেছে। অলরেডি আপনারা জানেন যে চায়না একটা ইকোনমিক সুপার পাওয়ার অলরেডি, প্রবাবলি ইন টার্মস অফ মানে সাপ্লাই চেইন, সারা দুনিয়াতে যে কনজিউমার গুড এন্ড এভরিথিং দের মানে চায়না আমেরিকাকে টপকে গেছে, সামরিক শক্তির দিকেও এটা অনেক টপকে গেছে। তো এই যে হঠাৎ করে এই যুদ্ধের মাঝে ডোনাল্ড ট্রাম্প যদিও পাগল, বাট তার পিছনে তো একটা গ্রুপ কাজ করছে, যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা বিভিন্নভাবে ইয়ে করছে। তাদের একটা রিপোর্ট আছে এবং অনেকে বলছে যে সিআইএ রিপোর্ট আউট হয়ে গেছে। কি মানে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি একটা শক্তিমত্তা বা মানে পজিশন অফ পাওয়ার থেকে না গিয়ে অনেকটা নতজানি এখন চায়নার কাছে যাচ্ছে, বেসিক্যালি এই ইরান যুদ্ধের থেকে বেরিয়ে আসার জন্য একটা সম্মানজনক পথ দিয়ে। এখন যেভাবে বলতেছে যে উপরে বলতেছে যে অস্ত্র সরবরাহ না করা, অনেকেই বলে যে ইরানের এই যে কিছুটা সাফল্যের কারণে যে আমেরিকান বা ইসরায়েলের বিরুদ্ধে চাইনিজ ইন্টেলিজেন্স অথবা অস্ত্র অথবা রাশিয়ান ইন্টেলিজেন্স এগুলো কাজ করেছে। তো ইন্টারেস্টিংলি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, জি জি জিপিং কিন্তু বারবার বলছে যে তাইওয়ান ইস্যুতে ইস এ রেড লাইন, এখান দিয়ে যদি আমেরিকা কিছু করে তাহলে অবস্থা অন্যদিকে যাবে। তাইওয়ানের ইস্যুতে আমেরিকা অবস্থান তো নতুন কিছু নয়, অনেক পুরনো একটি অবস্থান। কিন্তু এর আগে চায়নাকে আমরা এত শক্তভাবে কথা বলতে দেখিনি। এবার যেমন শি জিনপিং বলছিলেন যে এটাকে মেস আপ করবেন না, এবং এটি খুবই, তিনি বলছেন যে যদি আপনি মিস হ্যান্ডেল করেন তাহলে এটা খুব ভয়ঙ্কর একটা হাইলি ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করতে পারে। এটি শি জিনপিং এর কোট আনকোট। মানে এইবার এত শক্ত গলায় বলার পিছনে কারণটা কি? হাতি গর্তে পড়লে যে কেউ একটু লাথি মারার চেষ্টা করে, আমেরিকা একটু নাজুক অবস্থায় আছে, এই সুযোগে চায়না যদি চাপ দিয়ে, বিশেষ করে আমেরিকা পরবর্তীতে যে অস্ত্রের চালানটি পাঠানোর কথা আছে $14 বিলিয়ন প্রায় অনেক, সেটিও যদি আটকানো যায় সেটি বা কম কি? মানে চায়না কি এই অ্যাঙ্গেলে খেলছে নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? ধন্যবাদ জুয়েল। কবির ভাই সালাম, অনেকদিন পর দেখা হলো আমার সঙ্গে, ভালো লাগলো দেখুন। তো দেখুন, কবির ভাই যেখানে শেষ করলেন আমি সেখান থেকেই শুরু করতে চাই যে ট্রাম্প আসলে একটা মাইন্ড ক্যাপচার করেছে কথাটা। মানে শুনতে খারাপ লাগলেও বাস্তবতাটা কিন্তু তাই বলে যে ট্রাম্প কোন সময়টিতে চায়না সফর করছেন, সময়টা কোনটা। প্রথমত কথা দেখেন যে আমেরিকা ইরানের সঙ্গে এখন যুদ্ধরত অবস্থায় আছে এবং যুদ্ধের 2 মাস হয়ে গেল, যেটা তারা 4 সপ্তাহের মধ্যে সব শেষ করে ফেলবে, শেষ করতে পারেনি। এখন দেখা গেল যে আনএন্ডিং একটা ওয়ারের মধ্যে পড়ে গেছে আমেরিকা আর কি। গেল এক। আরেকটা জিনিস হলো যে দেশের অভ্যন্তরীণ অবস্থাটা আপনি চিন্তা করে দেখুন আমেরিকা, সেখানে কি অবস্থাটা আছে যে তার অ্যাপ্রুভাল রেট সর্বনিম্ন পর্যায়ে আছে এখন। আপনার ইনফ্লেশন 3.8%, 2%-এর মতো বেড়ে গেছে গত 1-1.5 বছরে, গত বছরের তুলনায়। আপনি গ্যাস প্রাইস বৃদ্ধির কারণে
হোলসেল আইটেমের উপরেই আপনার মূল্যস্ফীতি হয়েছে 6%, তাহলে যে এটা ভোক্তা পর্যায়ে তার মূল্যস্ফীতি কোথায় যায় দাঁড়াবে? এরকম একটি অবস্থায় ট্রাম্পের সামনে একটা মাত্র বিকল্প আছে মুখ রক্ষার জন্য, সেটি হলো যে এই যুদ্ধে আমি জয়লাভ করেছি। হি ব্যাডলি নিডস এ উইন ফ্রম দিস ওয়ার।